তাহলে ভয় কিসের? আর মেয়ে তো আমরা আজকেই নিয়ে যাচ্ছি না, শুধু বিয়েটাই পড়িয়ে রাখবো আজ। আসলে কোনো আয়োজন ছাড়া বিয়ে, তার উপর গহনা এখনো মানে। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে আপা, গহনার ব্যাপারে আপনারা মা মেয়ে পরে বুঝে নেবেন। শিফার মা খানিক হাসলো। মেয়ে তার কেন বড় হয়ে গেল? তার নাকি বিয়ে আজ? ভাবা যায়। শামীম অনেকক্ষণ আগে এসেছে কাজী সাহেবকে নিয়ে। তিনি কিছু পেপারস দেখছেন। মিস্টার শাহরিয়ার গলা খাকারি দিয়ে বলল, আরিশ যাও, শিফা মায়ের পাশে বসো। ভালো ছেলের মতো আরিশ তাই করে। একদম শিফার গা ঘেঁষে বসলো, নাকি ঠেকলো মেলিক শান। ভালো ছেলের মতো আরিশ তাই করে, একদম শিফার গা ঘেঁষে বসলো, নাকে ঠেকলো মেলিক শান। আরিশের মাথা ভারী হয়ে আসে। এই মেয়ে তাকে মাতাল করবে আজ। শিফার বাবা পাশের সিঙ্গেল সোফায় বসে। সময় যেতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। সুন্দর একটা পরিবেশ। এখন সবার মধ্যমণি আরিশ এবং শিফা। কাজী সাহেব প্রথমে শিফাকে কবুল বলতে বলে। মেয়েটার গলা থেকে যেন কথাই বের হতে চায় না। পুপি ওঠে। শেহজাদ সাহেবের হাত চেপে ধরে শিফা। আমার আব্বুর দোয়া সাথে আছে। বাবার কথা কান পর্যন্ত যেতে শিফা ধীর কঞ্চে কবুল বলল। সঙ্গে সঙ্গে আরিশের ছোটের কোণে আলতো হাসির রেখা ফুটলো। এবার আরিশ কবুল বলল। অতঃপর দোয়া হলো নবদম্পতির জন্য। তাদের সুন্দর জীবনের কামনা করলো সবাই। কাবিনে সই করতে গিয়ে তরতর করে হাত কাঁপলো শিফার। তা দেখে আরিশ নিজের হাত এগিয়ে সাপোর্ট দিল। মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, শুভ বিবাহ ওয়াইফি, আমার মনের শহরের প্রেমের গ্রান তুমি। মিষ্টি মুখ করলো সবাই। আরাম একটা মিষ্টি রেশমের মুখের সামনে ধরে আলতো হেসে বলল, খাও বান্ধবীর বিয়ের মিষ্টি। হতে পারে এই মিষ্টি খেয়ে তোমারও বিয়ের ফুল ফুটলো। রেশম মিষ্টিতে কামড় দিয়ে দুষ্টু হেসে বলল, আমার এটু খেলেই আমায় বিয়ে করতে হবে। আরাম রেশমের কামড় দেওয়া মিষ্টি মুখে পুরে বলল, মঞ্জুর। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। শামীম গানটি গাইতে গাইতে অনবরত আরহামের পেটে গুঁতো দিতে লাগল। এদিকে রেশম মৃদু হেসে প্রস্থান করল। আরহাম শামীমকে ঘুরিয়ে তার গলা কুনুইয়ের মাঝে এনে বলল, তোর দেখি অনেক আনন্দ হচ্ছে। হবে না, আরিশ ভাই বিবাহিত, তাহসিন ভাই বিবাহিত। এখন মেয়েরা তাদের কম পাত্তা দেবে, আর সব পাত্তা পাবো আমি। তাই না? এই দিয়ে একটু এদিকে এসো দেখি। এই ভাই, না 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 না, আমি তো মজা করছিলাম। এইসব পাপ কাজ আমি ছেড়ে দিয়েছি। তাদের কথার মাঝে দিয়া হাজির। আরহামের দিকে তাকিয়ে বলল, আরহাম দা ভাই ডাকলে? হ্যাঁ বনু, তুমি শামীম লুচ্চাকে চেনো? দিয়া এক পলক শামীমের দিকে তাকিয়ে থেকে বলল, চিনি। এখন নাকি সে একটি মানুষ হয়েছে, অফিসে যায়, মসজিদে যায়, ক্লাব পার্টি শেষ। আমি কি ঠিক জানি আরহাম ভাই? হ্যাঁ ঠিকই জানো, কিন্তু এই পরিবর্তন কেন জিজ্ঞাসা করনি? না, সে জেনে আর কাজ কি। সেটাই। শামীম দিয়াকে মিষ্টি খাওয়ায় আজ তার আরেক বান্ধবী বিবাহিত হলো। শামীম ছাড়া পেতে জোরে শ্বাস টানে। আরহামের দিকে তাকিয়ে রইল কটমট করে। অতঃপর মিষ্টি নিয়ে দিয়ার মুখের সামনে ধরে। দিয়া মিষ্টি খায়। শামীম বলে, ছোটের অবস্থা কি? ব্যথা আছে? ওষুধ খাচ্ছ? জি ঠিক আছি। বেশ, তা কাল পড়লে কিভাবে সেটা তো জানতেই পারলাম না। দিয়া খানিক ইতস্তত করে, পরে সবটাই খুলে বলে। তা শুনে শামীম রীতিমতো অবাক, চমকিত কঞ্চে বলে উঠছে, আল্লাহ! তা বলে কুকুর দেখে বাচ্চাদের মতো দৌড়াবে? ওটা মেইন রোড ছিল দিয়া, অনেক কিছু হতে পারতো। হয়নি তো। মানে কি? উফ, কি মেয়ে তুমি! একদম লেটেস্ট। এরপর থেকে সাবধান। ঠিক আছে। চলো এবার নবদম্পতিকে কংগ্রেটস জানিয়ে আসি। চলুন। শিফা নিজের রুমে প্রবেশ করা মাত্রই হাত ছেড়ে বাঁচল। মাথা থেকে ঘোমটা সরিয়ে ধরাম করে বিছানায় শিব পড়ল। শাড়ি পরে থাকতে তার মোটেও ভালো লাগছে না, কিন্তু কি আর করা। রেশমের এসে দেখে শিফার কাহিল অবস্থা। শিফা কুচকে বলে, কি হলো তোর? ভাইরে, আর ভালো লাগছে না শাড়ি পরে থাকতে। কিছু করার নেই, একটু শরবত খাবি? দে তাড়াতাড়ি। দাঁড়া, আনি নিচ থেকে।
রেশম গেল শরবত আনতে। এরই মাঝে সে শুনতে পেল সবাই আরিশকে বলছে শিফার সাথে একা কথা বলার জন্য। আরিশ তো এই অপেক্ষাতেই ছিল। আরিশ মৃদু হেসে সোফা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির কাছে যেতেই রেশম শরবতের গ্লাস আরিশের দিকে এগিয়ে দিয়ে বলে, আরিশ আপনার ওয়াইফ চেয়েছিল। সে কি করো রুমে? বিছানায় শুয়ে আছে, বলে শাড়ি পরে আর ভালো লাগছে না তার। সামান্য হাসে, শরবতের গ্লাস নিয়ে বলল, প্রচুর দুষ্ট মেয়ে না? প্রচুর। বান্ধবীদের মধ্যে ওই সবচেয়ে বেশি দুষ্টু। আরিশ মুচকি এসে সোজা উপরে গেল। শিফার রুমে প্রবেশ করতেই দেখলো মেয়েটা বিছানা এলোমেলো হয়ে শুয়ে আছে। শাড়ির ঠিকানা উগান্ডা। আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। শিফা কারোর পদাভাস পেয়ে নিজেই বলছে, রেশম রে, আমি নাকি বিবাহিত ভাবা যায় বল? এইটুকু তো আমি। আর আরিশকে দেখেছিস? ইয়াসা লম্বা, ও তো আমায় পিষে ফেলবে। পিছিয়ে ফেলতে দেরি আছে, তার আগে তুমিও খেয়ে দিয়ে একটু মোটা হয়ে নাও। চিরচেনা কণ্ঠ পেয়ে শিফা তাড়া করে উঠে চোখ বড় বড় করে সামনে তাকিয়ে নিজের শাড়ি ঠিক করে। আরিশ এগিয়ে শিফার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে শিফা সেটা চুপচাপ খেয়ে নেয়। অতঃপর নিস্তব্ধতা। শিফা কোনো কথা বলে না। তার না চাইতে অভিমান হয় আরিশের উপর। এত বড় একটা সিদ্ধান্ত ছেলেটা একাই নিয়ে ফেললো। তার সাথে একবার আলাপও করলো না, নাকি তার মতামত আরিশের কাছে কিছুই না। শিফার থমথমে মুখটা দেখে আরিশ কি আন্দাজ করতে পারলো, কিন্তু সে এই বিষয়ে কথা বলবে না। তাই কথা না বললেই নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করলো। ছোট্ট ডায়মন্ডের এক পাথরের নোজ পিন বের করলো। শিফার ছোট্ট মুখটা নিজের বৃহৎ হাতের আঁচলায় নিয়ে খুবই আলতো ভঙ্গিতে তা পুড়িয়ে দিল নাকে। শিফা খুলবে না এটা। চোখ নিচু করে রাখলো। আর শিফার নরম গালে স্লাইড করতে করতে বলল, বড় পছন্দ হয়নি বার্ড? শিফা এবার মাথা তুলে তাকালো। চোখে মুখে বেদনা তার, আঁখি ছলছল করে উঠলো তার। ঠোঁট ভেঙে কান্না আসতে চায়। তাও আমার দিকে কান্না কেন পাচ্ছে? বর হিসেবে আমি পছন্দ হয়নি নাকি অন্য কেউ? এতটুকু শুনে শিফা ঠোঁট উল্টে কেঁদে উঠল। আরিশ নিঃশব্দে হাসলো। শিফাকে বুকের মাঝে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। শিফা অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আজ এত বড় একটা কিছু হবে তা আপনি জানতেন, আমায় জানাননি কেন? জানালে কি না বলতে? না, কিন্তু তাও সামনের সপ্তাহে আমার পরীক্ষা শুরু। তাই জন্য তো এখন শুধু বিয়ে করলাম, বাকি সব তোমার পরীক্ষার পর। পরীক্ষা দেবে মানো তো নেই। সম্পর্কটা হালাল করা ভীষণ জরুরি ছিল শিফা। আমি একদম চাইনি বিয়ের আগে আমার দ্বারা কোনো ভুল হোক। শিফা লজ্জা পেল কিছুটা, সরে আসতে নিলে আর বাধা দিল ঘোর লাগা কণ্ঠে বলল, বিয়ের পর হাক করলে কেমন লাগে তো উপভোগ করতে দাও পাখি। তারপর আর কি? শিফা চুপটি করে রইল আরিশের প্রশস্ত বুকের মধ্যে। এই স্পর্শ পবিত্র, এর পবিত্রতা বয়ান করা অসম্ভব। এখানে বেশি দিন রাখবো না তোমায়, পরীক্ষা শেষ হলে নিয়ে যাবো। শিফা বুক থেকে মাথা তুলে ঝটপট করে বলল, কেন? কেন আবার কি? বিয়ে করেছে কি বউকে তার বাপের বাইরে রাখার জন্য? শিফা মনটা খারাপ হয়ে আসলো। তাকে সব ছাড়তে হবে। মেয়ে হয়ে পৃথিবীতে এসেছে সে। স্যাক্রিফাইস করা, মানিয়ে নেওয়া তার রক্তে। শিফার মনমরা মুখটা দেখে আরিশ মেয়েটার কপালে দীর্ঘ আদর পরশ এঁকে দেয়। অতঃপর শিফার মাথার সামনে হাত রেখে চোখে চোখ রেখে একটা দোয়া করে অতঃপর ফুদায়। শিফা মনটা সিক্ত হয়ে উঠছে। আমার জীবনে তোমার স্বাগতম সুখ পাখি। আমার জীবনের গোপন সুখ তুমি। ভালোবাসি তোমায়। নবদম্পতির শান্তিময় প্রহর চলছে। জানালার পর্দা সরিয়ে শীতল বাতাস ধেয়ে আসছে পুরুষ বুকের পেয়ে শিফা যেন গুটিয়ে। শীতল প্রহর, উষ্ণ বুক, আহা কি শান্তি। আরিশের শরীর থেকে আসছে একটা সুন্দর ঘ্রাণ, প্রেমের ঘ্রাণ। শিফা চোখ বন্ধ করে রইল। কিছু মুহূর্ত আগে যে অভিমান কাজ করছিল শিফার মনে, তা এখন উধাও। কি অদ্ভুত! মনের মানুষের আলাদা একটা ক্ষমতা আছে, তাই না? মন ভালো করার ক্ষমতা। কক্ষের দরজা আরিশ বন্ধ করেছে আগে। শিফা তখন লাজে লাল, তাও কোনো কথা বলেনি। ঠিক কতটা সময় তাদের জড়িয়ে ধরে কেটে গেল তা মাপামাপির সময় আছে? নেই। আরিশ এবার শিফাকে ছাড়া মেয়েটাকে নিজের অতি সান্নিধ্যে বসালো। তার বউ, আরিশের বউ এই মেয়ে। আরিশ মৃদু হাসে। শিফার চোখে চোখ রেখে হাসকি কঞ্চে বলল, একটু স্বামী হব। একটু বেহাই হলে সমস্যা হবে তোমার? শিফার অন্তর ছালাত ছালাত করে উঠছে। ছেলেটা তাকে প্রশ্ন করলো নাকি লজ্জার সাথে টুপিয়ে দিল। তার আন্দাজ করা মুশকিল। শিফা কি উত্তর দিবে, কি বলা উচিত তার কিছুই মাথায় আসে না।
মাথা নিচু করে চুপ রয় শুধু। আরিশ শিফার হাত দুটি তুলে ধরে, অতঃপর আদর মাখা চুমু দেয় দুই হাতের তালুতে হাতের পিছে। তারপর সোজা যায় শিফার দিকে, দুই হাতের মুঠোয় নিল শিফার মুখশ্রী, পরপর কপালে, দুই গালে, নাকে, থুতনি, সবশেষে গালার মধ্যভাগে গাঢ় চুমু দিল। কার্যটি সম্পূর্ণ করলো আরিশ অতি আস্তে ধীরে সময় নিয়ে। শিফা যেন মৃগী রোগী হলো, শরীর থর থর করে মেটার। এসব তার জন্য নতুন, একদম অন্যরকম। শিফার থুতনি বুকে ঠেকে, লাজে সে একাকার। আরিশ আবেগী হলো, ঘোর লাগা এক ভাব তার মাঝে। নিজেকে সংযত রাখতে মরিয়া এই ছেলে, এর থেকে বেশি কিছু শিফাকে এফেক্ট করবে। শেষে নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা স্পর্শ করলো শিফার কাপা অধর, শুকনো ঢোক চিপে একদম মৃদুস্বরে বলল, তোলা থাকলোই সুধা, ঠিক সময় পান করব। ভাষা হারিয়ে ফেলেছে মেয়েটা, ভারী কি নিঃশ্বাস ফেলে সে। আরিশ কথা ঘোরাতে চায়, বউয়ের কক্ষে একবার নজর বুলিয়ে বলে, সুন্দর গোছানো রূপ তো তোমার। শিফা মৃদু হেসে বলে, মা গুছিয়ে দেয়। এখন মা করে, শ্বশুরবাড়ি যাওয়ার পর কে গুছিয়ে দেবে? আপনি। মিটিমিটি হাসে মেয়েটা মজা করে। আর রান্না? আপনি। গ্রসারি? আপনি। শপিং? আপনি। আদর? আপনি। ফ্লোরে মুখ ফসকে বেরিয়ে যায় শিফার। মেয়েটা তখন বোঝে, তখনই লজ্জায় লাল হয়। আরিশ যেন আরো লজ্জায় ফেলতে চায় মেয়েটাকে, দুষ্টু এসে বলল, আদর আমি একা করলে হবে না, ইউ হ্যাভ টু সাপোর্ট মি। স্ত্রী হিসেবে এই বিষয়ে তোমার সহায়তা ভীষণ জরুরি মিস। উপস, মিসেস, মাই মিসেস। শিফা কেসে উঠল। আরিশ মেয়েটার মাথায় হাত বুলাতে লাগলো, পানির গ্লাস এগিয়ে দিল। শিফা পানি পান করে। দরজায় টোকা পড়তে শিফা আওয়াজ দেয়। ওপাশ থেকে ডেকে উঠল আজমাত। শিফা দ্রুত দরজা খুলে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আরিশকে দেখলো আজমাত। শিফার কানে কানে বলে, ওটা কে আপু? শিফা কি বলবে, একবার আরিশের দিকে তাকালো। আরিশ কিছু বুঝতে পারে, আজমাতকে নিজের কোলে নিয়ে নেয়। বাচ্চাটার চুল ঠিক করে বলে, তুমি আমাকে চেনো বাবু? না তো। আমি তোমার আপুর বর। পাপ্পা যেমন মায়ের বর তেমন নাকি? আরিশ খানিক অবাক হয় আজমাতের কথায়, অতঃপর বলে, হ্যাঁ তেমন। তাহলে তুমি আপুকে নিয়ে চলে যাবে? এখন না, পরে। আপুকে নিয়ে যাবে না কেন? তোমাকে কাছে বেঁধে রাখবো, নিয়ে যেতে দেবো না। আজমাতের কথায় আরিশ হেসে ওঠে। শিফা আজমাতকে নিজের কোলে নিল। ছেলেটা আপুর কোলে গিয়ে কেমন জাপড়ে ধরলো তাকে, আবার কি সব কানে কানে বলেই চলেছে। আরিশ ফোন রিসিভ করার আগে শিফার উদ্দেশ্যে বলে, শাড়ি চেঞ্জ করো না শিফা, তুমি সামলাতে পারছো না, এলোমেলো হচ্ছে। তোমার কমফোর্ট জোনের মধ্যে কিছু পরে নাও। শিফা একবার নিজের পানে থাকালো। আজমাতকে কোলে তোলার জন্য আরো বেশি এলোমেলো হয়ে গেছে শাড়ি। শিফা দ্রুত ঠিক করে, আজমাতকে বসিয়ে বলে, সোনা বাচ্চা এখানে বসো, আমি একটু চেঞ্জ করে আসছি। আমার সত্যি একটা ভাই আছে, চাচার ছেলে, নাম তার আমজাদ। আমাকে আপু বলেই ডাকে। আর আমার বিয়ের কথা উঠলে সে এমনই কথা বলে, পাকা বুড়ো একটা। তাহসিন উঠে দাঁড়ানো, পায়চারি করে কারোর সাথে বিশেষ বার্তালাপ করছে। চোখে মুখে খানিক বিরক্তির প্রকাশ, কিছুটা মুখ কুচকে বলে, এইভাবে আমায় অসময়ে কল না করলে আমি খুশি হব। খুব ব্যস্ত বুঝি? ধরে নিন তাই। বাবার সাথে তো কাল আপনার মিটিং আছে, তারপর কি আপনি ফ্রি? না, আপনার বিশেষ কিছু বলার থাকলে বলুন। ফোনে না, সামনে বলবো। কাল সন্ধ্যা 6:30 এট স্কাই ক্যাফে, আমি অপেক্ষা করব। তাহসিন রুদ্ধশ্বাস ছাড়ে। কিছু বলার আগে তানিয়া সুরেলা কণ্ঠে চোট চলতি কল কাটে তাহসিন। পেছন ফিরে তানিয়ার হাসি মুখটা দেখে বুকটা থক করে উঠল। ঢোক চিপে নিজেও হাসি ফিরিয়ে দেয়। তানিয়া একটা কাপ এগিয়ে দিয়ে বলে, চা ড্রয়িং রুমে সবাই বসে, আপনি এখানে বলে নিয়ে এলাম, খাবেন তো? ইয়েস, এটার দরকার ছিল। কার সাথে কথা বলছিলেন? তাহসিন খানিক বিব্রত হয়ে বলে, কেউ না। মা বাবা কেমন আছে? অবশ্য আজ সকালেই কথা হয়েছে। তাহসিন চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভালো আছে। তানহা খুব মিস করে তোমায়। তানিয়া মাথা নাড়ায়, বলে, আচ্ছা চলুন, মায়ের সাথে দেখা করবেন। শুধু বলে আপনি কেন আসেন না, ঠিক মতো জামাই আপ্যায়ন করা হয়নি তার। যাব,
কিন্তু এখন না। আমি আগেই চলে যেতাম, কিন্তু শিফার বাবা মানে আঙ্কেল আটকে ফেললো। তানিয়ার খানিক খারাপ লাগে, ছোট হয় মুখটা। তাহসিন তানিয়ার শুকনো গায়ে হাতে স্পর্শ করে, স্লাইড করতে করতে বলে, মন খারাপ করে না? জানো তো তানি, আমি এই কয়েকদিন কত বিজি। জানি। তাহলে মুখটা অমন কেন? হাসো, তোমাকে হাসিতেই মানায়। তানিয়া হাসে, কিন্তু সেটা শুধু ঠোঁট প্রশস্ত করা ছাড়া আর কিছুই না। তানিয়া বোঝায় নিজেকে, তার স্বামী কোনো সাধারণ কাজে লিপ্ত নেই, তার ব্যস্ততা প্রচুর। সে তাহসিনের স্ত্রী, তাকে এইগুলো বুঝতে হবে। তানিয়া, তোমাকে আমি একটা বিশেষ কিছু কথা বলবো, আশা করি তুমি বুঝবে। ইলেকশন শেষ হওয়া পর্যন্ত আমার নামে যা কিছুই মিডিয়াতে আসুক তাতে তুমি কান দেবে না, ভালো মন্দ দুটোই। কোনো খবর শুনে তাতেই আস্থা করবে না। আমি কি বোঝাতে পেরেছি? তানিয়া চুপচাপ সবটা শুনে অতঃপর মাথা নাড়ায়, বলে, জি। আমার গুড গার্ল। তাজিন চোখে হাসে। তানিয়ার মনটা কেমন করে উঠে, একটু অস্থির হয়। তার ঠোঁটের কোণে আলতো হাসি রেখা ফুটিয়ে রাখে। রেশমের হাত থেকে মাংসের ছোট বাটি ফসকে পড়ে সোজা আরহামের উপর। ছেলেটা চমকে উঠে নিজের দিকে তাকাতে দেখতে পায় তার আকাশি পাঞ্জাবির বেহাল দশা। এদিকে রেশমের মুখ কাদো কাদো হয়ে যায়, ঠোঁট দুটো কাঁপে তার। বেশ কিছু মানুষ জড়ো হয় রান্নাঘরের সামনে। আমি সরি, ভুল করে বুঝতে পারিনি, সরি। আপনার কাপড়। আরহাম রেশমের কথা শুনে বলে, রেশম, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। ওয়াশরুম চলুন প্লিজ। বাবা, আমার একটা পাঞ্জাবি দিচ্ছি, আশা করি তোমার হবে, দ্রুত। থ্যাঙ্কস আঙ্কেল। রেশম আরহামকে কমন ওয়াশরুমে নিয়ে যায়, বলে, পাঞ্জাবি খুলুন। কি? পাঞ্জাবি খুলুন। তো তোমার সামনে? রেশম খানিক লজ্জা পায়, ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। শেহজাদ সাহেব পাঞ্জাবি দিতে আরহাম সেটা পরে বেরিয়ে আসে। আরহামের হাত থেকে নোংরা পাঞ্জাবিটা কেড়ে নেয় রেশম। আমি ধুয়ে দেব। আরহাম দুষ্টু এসে বলে, শুধুই পাঞ্জাবি? বা আমি? আসুন, আপনাকেও ধুয়ে দেব। রাতের খাওয়ার পর্ব দীর্ঘ হলো, অনেক মানুষ তো, তাই খাওয়া দাওয়া পর্ব চুকি। এইবার সবার ফিরে যাওয়ার পথে। ধীরে ধীরে সবাই সবার সাথে কুশল বিনিময় করে চলে যায়। আরিশকে শিফার বাড়ির সবাই থাকতে বললে ছেলেটা সাফ সাফ না করে দেয়। শিফা দূরে দাঁড়িয়ে দেখে সবটা, তার হাতে টাকার খাম দ্বারা ভরপুর। আরিশের বাড়ির সকলে দিয়ে গেছে। আরিশ সবশেষে শেহজাদ সাহেবের সাথে কোলাকুলি করে, জামাইকে জড়িয়ে ধরেই বলল, বাবা, অবশ্যই আপনারা যাবেন। 4 বন্ধু একসাথে যাবে। শামীম দিয়ার দিকে তাকিয়ে বলে, আসি আমার ছোট বেআইন সাহেবা। আসুন আমার বুড়ো বেয়াই। ও, এই বুড়োর সাথে কবে দেখা করবেন? যেদিন খুব ঠান্ডা পড়বে আর মাধবীলতা ফুটবে। শামীম অনেক ভালো করে শুনে দিয়ার কথা, কিন্তু প্রশ্ন করে না। একটা সময় বেরিয়ে যায় সবাই। শিফার আবদারে দিয়া, তানিয়া, রেশম আজ শিফার বাড়িতে থেকে যায়। বান্ধবীরা এক জায়গায় থাকলে আর ঘুম হয় নাকি, শুধুই মস্তি হয়। সময় যায় স্রোতের মতো বাধাহীন চলে। তারা কেউ কি পারে থামাতে? না, কখনোই না। দুই দম্পতির যুগলের সময় কাটছে প্রেমময়। তাহসিন নিজের ব্যস্ততার মাঝেও আপন প্রেয়সীর খবর নিতে ভুলে যায় না। দেখা করে মাঝে মধ্যে, তাও আধ ঘন্টার জন্য। এটাই তানিয়ার খুশি। তার স্বামী তার খেয়াল রাখে, খবর রাখে, আর কি চাই তার? সে তো নিবি না, সে একজন অ্যাডাল্ট মেয়ে। তাই তাহসিনকে কোনো প্রকার জোর করে না সে, অল্পতেই মেয়েটা খুশি। এদিকে শিফা আর আরিশেরও দিন ভালোই কাটছে। অবশ্য শিফাকে আরিশ অনেক বিষয় বোঝায়, পাশে তারা সাথ দেয়। আদুরে মেয়ের জাদক আরিশের জান। ফোনে কথা বলা প্রতিনিয়ত, নিয়মিত দেখা করা হয় তাদের মধ্যেও। মাঝে মধ্যে এর অনিয়মও হয়, কিন্তু তাতে কি, ভালোবাসা অনুভব করা যায়। তাদের এক্সামের জন্য বেশ সিরিয়াস মানব মহল, মন দিয়ে পড়াশোনা করতে বলে। আরিশ তো অনেক বিষয় শিফাকে বুঝিয়ে পড়তে দেয়, না বুঝলে ধমকও দেয়। সব মিলিয়ে দিন কাটছে ভালোই। আচ্ছা, সেই 2 কাপলের কথা তো বলাই হলো না। দিয়া আর রেশমের এখন সেই পর্যায়ে যেখানে খুনসুটি হয় কিন্তু ছোঁয়া যায় না এক অপরকে। আজ তানিয়াদের লাস্ট পরীক্ষা শেষ হলো। শিফার বিয়ে থেকে আর আজ পর্যন্ত পেরিয়েছে প্রায় 10 দিন। 14 দিন কেটেছে একদম চোখের পলকে। এমনিতেও আজকাল সবাই ভীষণ ব্যস্ত, দাঁড়াতে চায় না এক জায়গায়।
চার বান্ধবী পরীক্ষার হল থেকে বের হয়ে সোজা ছোট একটা ক্যাফেতে প্রবেশ করে। অর্ডার করে চাউমিন জাতীয় খাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস। পরীক্ষা কেমন হলো সবার? আমার তো ভালোই হয়েছে। পরীক্ষা তো ভালোই হয়, শুধু রেজাল্ট খারাপ হয়। কথাটি বলেই হাসলো শিফা। তা দেখে দিয়া বলল, অত হেসো না, রেজাল্ট খারাপ হলে আরিশ ভাই খবর নেবে তোমার। দিয়ার কথা শুনে শিফার হাসি বন্ধ হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, না না ভাই, এরকম বলিস না। আরিশ আগেই বলেছে রেজাল্ট খারাপ হলে ওর সামনেই আমাকে 100টা উঠবস করতে হবে। লজ্জা লাগবে না বলতো? উঠবসেই যদি লজ্জা পাস তাহলে বাদ বাকিতে তো জ্ঞান হারাবি। হারামি মানুষ হবি কবে? আমি তো মানুষ, মনটা আমার ফানুস। উড়ে যে আকাশে, রেশম আমার 10 টাকা দে। ছি, কি ব্যাকমার্কা বাজে কবিতা। ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর আর বেঁচে নেই, না হলে তোর কবিতা শুনে সুইসাইড করতো। দিয়া তাক কিলিয়ে হাসে। তানিয়া বলে, তোদের এই ফালতু বকবকানি বন্ধ করবি? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি আমাদের কথা শুনবে কেন? আমাদের কথা তো বকবকানেই লাগবে। এরই মধ্যে খাবার চলে আসে। একই রকম কথার মেলা সাজিয়ে খেতে থাকে তারা। এই চার মেয়ে একসাথে থাকবে কিন্তু কথা বলবে না, এটা হতেই পারে না। সন্ধ্যা পেরিয়েছে। তানিয়া রুমে বসে বসে ভাবছে তাজিনকে কল করবে। আজ একটু আবদার করতে মন চাইছে তার। স্বামীর কাছে আবদার করতে দোষ কি? তানিয়া ঝটপট তাজিনকে কল করে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর তাজিন রিসিভ করে। তানিয়া সালাম দিতে ওপাশ থেকে সালামের জবাব আসে। তানিয়া বলে, কি করছেন? ডিস্টার্ব করলাম? না, বলো। আসলে বলছিলাম কি, আজ একটু ঘুরতে যাই। যাও। কার সাথে যাবে? আপনার সাথে। আমার সাথে? এখন? জি। তাজিন পরে মুশকিলে। তানিয়া প্রথম নিজ থেকে কিছু আবদার করেছে। তানিয়াকে না বলতে তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তার যে একটা মিটিং আছে, সেটা 5 দিন ধরে তাজিন এড়িয়ে চলছিল, কিন্তু আজ আর এড়িয়ে যাওয়া সম্ভব না। তাজিন গলা কেসে উঠে রুদ্ধশ্বাস ছেড়ে বলে, কাল যাই তানি, ট্রাস্ট মি, আজ একটা ইম্পর্টেন্ট কাজ এসে পড়েছে। তানিয়ার হাসি মুখটা মলিন হয়ে এলো। ছোট্ট করে বলল, ও আচ্ছা ঠিক আছে। প্লিজ রাগ করো না জান, কাল প্রমিস যাব। জি ঠিক আছে, রাখছি। নিজের খেয়াল রাখবেন। রেখে দিচ্ছ? আজ আমার লাস্ট এক্সাম ছিল। ভেবেছিলাম আপনি নিজ থেকেই কল করবেন, কিন্তু এখন আপনি ব্যস্ত। তাসিন চোখ বন্ধ করে সামনে চুল খামচে ধরল। কপালে বৃদ্ধাঙ্গুলি খসে বলল, একদম ভুলে গিয়েছিলাম, সো সরি। কেমন হলো এক্সাম? ইটস ওকে, ভালো হয়েছে। মা ডাকছে। আল্লাহ হাফেজ। তানিয়া কল কেটে দিল। নিজেকে কেমন বেহাইয়া মনে হলো। তাসিনকে বেশিরভাগ সময় নিজ থেকেই সে কল দেয়, না হলে ছেলেটা 1-1.5 দিন ছাড়া কল করে। বিছানায় ফোন রেখে চুপচাপ বসে থাকে তানিয়া। তার মন টিকছে না, একটি ফ্রেশ বাতাসের প্রয়োজন তার। তানিয়া সোজা দিয়াকে কল করে। মেয়েটা কল রিসিভ করতে তানিয়া বলে, চল নিউ মার্কেট থেকে ঘুরে আসি। ঘুরবো, খাবো, বাড়ি ফিরে আসবো। কিন্তু এখন 6টা বাজে। আচ্ছা তাহলে বেশি দূর যাব না, কিন্তু তাও বাইরে যাব। বাড়িতে ভালো লাগছে না। কিছু হয়েছে? না। রেশম আর শিফাকে বলবো? না, রেশমদের বাড়ি মেহমান, আর শিফা নাক ডেকে ঘুমায়। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। ওকে। রাজনীতির মধ্যে প্রবেশ করলে ওইসব পাপপূর্ণ নিয়মকানুন ভালো মানুষই ছাড়তে হবে। রাজনীতি মানে নিজেকে সাধু বানিয়ে অসাধু কাজ করা। আর এত মানুষের 1 টাকা কিছু টাকা আমাদের কাছে রেখে দিলে সমস্যা কোথায়? ওইসব সুস্থ পলিটিক্স বলে কোনো কথা নেই। রাজার মতো জীবন চাইলে একটু পাপ করতে হবে, বুঝেছো ইয়াং ম্যান? এমনিতেও এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ওয়ার। রাজনীতি আমাদের ভালোবাসা, আর এখানে টিকে থাকা আমাদের জন্য যুদ্ধের থেকে কম নয়। তাই এখানে সবকিছু জায়েজ। কথাগুলি বলেই থামেন মিস্টার রিয়াজ। বয়স তার 50-এর ঊর্ধ্বে। ক্যাফেটেরিয়ার আউটসাইড জায়গায় বসে তারা। এই জায়গা তারা ছাড়া আর কেউ নেই, আলাপ নেই কারোর। কিন্তু ক্যাফের ইনার সাইডে আসতে পারে মানুষজন। তাহসিন সোফায় গা এলিয়ে দিল, পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। মিস্টার রিয়াজ রাজনীতির পোকা, তার রাজনীতির ধরনও হাঙর মাছের মতন। তাহসিন ক্ষীণ হেসে বলল, পৃথিবীর সবচেয়ে বড় জাহিল বলেছেন এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। কারণ তাই যদি হতো তাহলে বর্ডারে
আমাদের জওয়ানদের মেরে ফেলা টেরোরিস্টও ফেয়ার হতো। আর 2 পয়সার আশিক ভালোবাসার দাবি নিয়ে মেয়েদের মুখে অ্যাসিড ফেলাও ফেয়ার হতো। আপনি রাজনীতিতে পুরনো মিস্টার রিয়াজ, নতুনদের নতুনভাবে চালাতে দিন। হাঁটুর বয়সী ছেলেটির মুখ থেকে এহেন যুক্তিসম্মত কথা শুনে মিস্টার রিয়াজ অবাক বনে গেলেন। ছেলেটাকে তার পছন্দ, একদম পারফেক্ট একজন ছেলে তাহসেন। মিস্টার রিয়াজ হেসে বলে উঠল, পুরনো ছুরিতে ধার বেশি। সেটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা বেশি। উফ ড্যাড, তোমরা কি এখানে কোল্ড ওয়ার শুরু করবে? আই ফিল বোরিং। মিস্টার রিয়াজের পাশে বসা 25 বছর বয়সী এক তরুণী কথাটি বলে উঠছে। ছিমছাম ফিট মেয়েটির শরীরে হাঁটু পর্যন্ত কালো ওয়ান পিস পরা। মেয়েটাকে ভীষণ চিত্রাকর্ষক লাগছে। যে কোনো পুরুষ মেয়েটির দিকে বারবার ফিরে তাকাতে বাধ্য হবে। তাসের নজর এদিক সেদিক, সে ভুলক্রমে তাকাচ্ছে না মেয়েটির দিকে। রামিয়া প্রিন্সেস আমার, আচ্ছা আমি গেলাম। তুমি এর তাহসিনে বসে মোমেন্ট এনজয় করো। আর তাহসিন, মেয়েটাকে আমার নিরাশ করো না। ও আজ তোমার সাথে দেখা করার জন্য আমার সাথে এসেছে। তাহসিন শুধু মিস্টার রিয়াজের সাথে হ্যান্ডশেক করলো। তিনি চলে যেতেই রামিয়া সোজা উঠে এসে তাহসিনের পাশে বসে। তাহসিন চল শক্ত করে। সে যদি এই প্রফেশনে না থাকতো তাহলে অবশ্য এই মেয়েটার গাল লাল করে ফেলতো। আপাতত ইলেকশন না শেষ হওয়া পর্যন্ত তাকে সহ্য করতে হবে। একবার যদি পাবলিক হয় বিয়ের কথা, তাহলে মিডিয়া যে করে হোক তানিয়ার খবর পেয়ে যাবে। এই দুনিয়ার শত্রুর শেষ নেই। কেমন আছো তাহসিন? গুড। সেই দিন দেখা করার পর থেকে আর তোমার খবর নেই। আমার কথা মনে পড়ে না তোমার? অত সময় নেই। ও তাহসিন, আই জাস্ট লাভ ইউর অ্যাটিটিউড। তোমার এই আচরণ আমায় আরো টানে তোমার প্রতি। তাহসিন কিছু বলে চুপচাপ বসে থাকে। এদিকে মেয়েটা আরো একটু এগিয়ে আসে তাহসিনের দিকে। ম্যাম, আউটসাইড নট অ্যালাউড ফর পিপল। তাহলে কি আউটসাইড বাঘ ভাল্লুকদের জন্য মিস? নো নো, আই ডোন্ট মিন দ্যাট। আসলে আউটসাইডের পার্সোনাল মিটিং চলছে। কাদের? ব্রিটিশিন, আপনারা চাইলে ইনার সাইড এনজয় করতে পারেন। তানিয়া আর দিয়াদের মেয়েটা সিট দেখিয়ে দেয়। ভীষণ লাক্সারিয়ার একটা ক্যাফে। তানিয়া লম্বা শ্বাস ছেড়ে বলে, কথায় অনিল ভাই, এত আমি ফকির হয়ে যাব। আরে যা নেব হাফ হাফ বিল করব। এটা একদম নতুন ক্যাফে, অনেক আসার ইচ্ছে ছিল, আজ ফাইনালি আসলাম। দিয়া দুটো কফি অর্ডার করে। বেশ গল্প জমিয়ে কফি এনজয় করে তারা। আরে মিস্টার তাহসানের জন্য স্পেশাল স্টক রেডি করতে বলছিলাম, হয়েছে? ড্রেস কোড দেখে মনে হচ্ছে মানুষটি শেফ। তিনি খুব উদ্বিগ্ন হয়ে কথাটি বললে আরেক শেফকে। তানিয়া কথাটি স্পষ্ট শুনেছে। তার মনটা কেমন ছলাৎ করে ওঠে। তাসিন এখানে? একজনকে দেখার তৃষ্ণা মেটাতে পারল না তানিয়া। মেয়েটা উঠে গিয়ে সোজা বিশাল কাছের দেয়ালের দিকে তাকালো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ পুরো পর্দা দিয়ে ঢাকা। বাইরে দেখার কোনো উপায় নেই। তানিয়া একটু বুদ্ধি খাটালো। ওই শেফটির কাছে গিয়ে বলল, স্যার, মিস্টার তাহসিনের সাথে একটু দেখা করার সুযোগ হবে? কে তুমি? স্যার, আমি কলেজ পড়ুয়া একটি মেয়ে। মিস্টার তাহসিনের সাথে অনেক দেখা করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমি অনেক অসুবিধায় পড়েছি স্যার, প্লিজ একটু হেল্প করুন। সম্ভব নয়। স্যার, আপনি চাইলে আমার আইডি কার্ডও দেখতে পারেন। স্যার প্লিজ ওকে যেতে দিন, না হলে আমার ভালো পরীক্ষা দিয়েও ফেল হয়ে যাবে। ইটস টু সিরিয়াস। দুই জনের মাসুম আর ইনোসেন্ট ফেস দেখে শেফটি আর না করতে পারল না, বলল, তাহলে আমার সাথেই যাবে। ওকে স্যার। তানিয়া বিস্তার হাসলো। সে মোটেও নিজের পরিচয় দিবে না, শুধু সে দেখতে চায় তাসিনের চমকিত দৃষ্টি। তানিয়াকে দেখে এসে নিচে অবাক হবে। তানিয়া মনে মনে হাসে। তাহসিন, তাকাও একটু আমার দিকে। বিশ্বাস করো, যেদিন তোমায় প্রথম দেখি সেই দিন থেকেই তোমার প্রতি একটা আলাদা টান ফিল করি। বলেই রামিয়া তাসিনের হাত ধরে ফেলে। তাসিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। চোখ শক্ত করে এবার সে রামিয়ার দিকে ফিরে তাকালো। রুদ্ধশ্বাসের কিছু বলতেই নেবে, ঠিক সেই মুহূর্তে হেড শেফ নিচে এসে হাজির হয়। মৃদু হেসে বলে, সরি টু ডিস্টার্ব ইউ স্যার অ্যান্ড ম্যাম। এটা আমাদের স্পেশাল ডিশ, গোল্ড স্টোক। আই হোপ ইউ উইল এনজয় ইট। তাসিন মাথা নাড়ায়। শেফটি এবার কিছুটা ইতস্তত হয়ে বিনয়ী সুরে বলে, স্যার, এখানে আর কারো এন্ট্রি নেই জানি, তাও একটা মেয়ের রিকোয়েস্ট ফেলতে পারিনি। তার নাকি অনেক সিরিয়াস কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চায়।
আপনার সাথে সে নাকি অনেকবার দেখা করতে চাইছে কিন্তু হয়নি। মে আই স্যার? রামিয়া বিরক্তি নিয়ে বলে। এখন এসব হবে না, আপনাদের কোনো নো প্রবলেম। তাহসিন রামিয়ার কথা শেষ না হতে দিয়েই বলে উঠল। সে খুশি হয়ে সরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তাহসিনের চোখ বৃহৎ আকার ধারণ করলো। কাকে দেখছে সে? এটা তো তার প্রিয়সী। মেয়েটার মলিন মুখ, ছলছল করা আঁখি বড্ড পীড়া দিল তাহসিনকে। এদিকে তানিয়া জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার হার্টবিট দ্রুত চলছে, কান্না পাচ্ছে তার প্রবল। তাও নিজেকে সামনে রেখেছে। এখানে আসার সময় তানিয়া দেখেছে তাহসিন আর তার পাশে বসা মেয়ের ঘনিষ্ঠতা। আর একটু হলেও মেয়েটা তাহসিনের কোলেই উঠে যাবে। তানিয়া যখনই এই দৃশ্য দেখে তখনই তার দম আটকে আসে। মনে হয় কেউ তার বুক পাথর চেপে দিয়েছে। ছুটে পালাতে চেয়েও পারে না, কেউ তার পা আঁকড়ে ধরে রেখেছে যেন। এদিকে তাহসিনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। দ্রুত রামিয়া থেকে নিজেকে ছুটিয়ে নিল। তার গলা কাঁপছে, কি বলবে বা করবে ভেবে পেল না সে। নিজেকে অসহায় লাগলো ভীষণ। তানিয়াকে দেখে রামিয়া মুখ ছিটকে বলে উঠল, তোমাদের মতো মানুষদের আর কোনো কাজ নেই বলো? ফেভার পাওয়ার আশায় কারোর প্রাইভেট সময়েরও কদর করো না। সো থার্ড ক্লাস বিহেভিয়ার। রামিয়া। তাহসিন থমকে উঠল। তাতে কাজ হলো না। তাহসিন তানিয়ার দিকে তাকাতেই দেখলো মেয়েটা তার দিকেই তাকিয়ে, রক্তিম করুণ আঁখি, অশ্রুতে ভরপুর। তাহসিনের মনে হচ্ছে তানিয়াকে বুকের মাঝে ঢুকিয়ে ফেলতে, কিন্তু তার হাত পা বাঁধা। তার কোনো ভুলের জন্য তানিয়ার ক্ষতি হোক সে চায় না। তানিয়া লম্বা শ্বাস টেনে ধীর কণ্ঠে বলে, আই এম সো সরি ম্যাম, ডিস্টার্ব করার জন্য দুঃখিত। বলি চলে যায়। তানিয়া ফিরে তাকায় না মেয়েটা। তাহসিন অপলক তাকিয়ে রইল সেদিকে।